এই ভিডিওর আলোচনার টপিক মেইনলি দুইটা জিনিস, একটা হচ্ছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আর একটা হচ্ছে লাই ডিটেকশন। তো লাই ডিটেকশনের প্রসিডিউরগুলো আমরা জানবো এক এক করে। শুরুতেই ফরেনসিক সায়েন্স কাকে বলে সেটা যদি একটু জানতে চাই, এটা হচ্ছে স্টাডি অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক এক্সামিনেশন। আমরা স্টাডি করতেছি, পড়াশোনা করতেছি এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সায়েন্টিফিক এক্সামিনেশনের সেই জিনিসটা আমরা জানবো। পাশাপাশি ইভিডেন্স যেগুলো আছে, অর্থাৎ কোনো কিছুর প্রমাণ এর যে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন সেটা আমরা করব। এবং এই সব কিছু আমরা কেন করব? ফর সলিউশন অফ লিগাল কেসেস, বা আমরা বলতে পারি ফর দ্য লিগাল পারপাস আমরা কিন্তু এই কাজগুলো করব। এখন কথা হচ্ছে ফরেনসিক সায়েন্স কাকে কাকে ইনক্লুড করে। ফরেনসিক সায়েন্সের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন ফরেনসিক মেডিসিন এবং অল ইটস ব্রাঞ্চেস, এগুলো ফরেনসিক সায়েন্সের মধ্যে পড়ে। যেমন আমরা যদি বলি ফরেনসিক প্যাথোলজি, ফরেনসিক সাইকিয়াট্রি, টক্সিকোলজি, ইমিউনোলজি, অডন্টোলজি, অ্যানথ্রোপোলজি, এরকম যে ব্রাঞ্চগুলো আছে ফরেনসিক মেডিসিনের, এগুলো কিন্তু ফরেনসিক সায়েন্সের মধ্যে পড়ে। পাশাপাশি ফরেনসিক পুলিশ সার্ভিস, যেমন ব্যালিস্টিক্স, তারপরে ক্রিমিনালিস্টিক্স, ট্রেস এভিডেন্স, তারপরে কোশ্চেন ডকুমেন্ট এক্সামিনেশন, যেমন সায়েন্টিফিক এক্সামিনেশন অফ হ্যান্ড রাইটিং, তারপরে আদার যে ফরেনসিক স্পেশালিটিসগুলো আছে যেমন ভয়েস প্রিন্ট এক্সামিনেশন, পলিগ্রাফ টেকনোলজি, ফিঙ্গার প্রিন্টিং, এই সব কিছু ফরেনসিক সায়েন্স এর মধ্যে পড়ে। সো আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করছি: ফরেনসিক মেডিসিন অ্যান্ড অল ইটস ব্রাঞ্চেস, ফরেনসিক পুলিশ সার্ভিস এবং আদার ফরেনসিক স্পেশালিটিস। আমাদের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে বেশ কিছু সেকশন থাকে, যেমন টক্সিকোলজি সেকশন। এখানে আমরা মেইনলি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস নিয়ে এক্সামিনেশন করার ট্রাই করি, যেমন বডি অর্গানস, ভিসেরা, ফ্লুইড। কেন? কারণ এর মধ্যে কি কোনো পয়জন আছে কিনা বা ড্রাগস আছে কিনা, এগুলো আমরা ডিটেক্ট করতে টক্সিকোলজি সেকশন, যেটা ফরেনসিক ল্যাবরেটরি, সেটা কাজ করে। সেরোলজিক্যাল সেকশনে হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট, তারপর হচ্ছে ডিফারেন্ট বডি ফ্লুইডস, যেমন হইতে পারে ব্লাড, সিমেন বা সাসপিশিয়াস বিভিন্ন স্টিংস, এগুলো হচ্ছে টেস্ট করা হয়। আর বায়োলজিক্যাল সেকশনে বডি ফ্লুইডের আইডেন্টিফিকেশন, তারপরে হেয়ার, প্লান্ট ম্যাটেরিয়ালস, এগুলোর এক্সামিনেশন কিন্তু করা হয়। মলিকিউলার বায়োপসি সেকশন, এটা হচ্ছে ডিএনএ টেস্ট নিয়ে মেইনলি কাজ করে। ফিজিক্যাল ইনভেস্টিগেশন সেকশন, এটা ফিজিক্যাল বিভিন্ন ইভিডেন্সেস যেগুলা ক্রাইম সিন থেকে কালেক্ট করা হয়েছে অথবা অন্য কোথাও থেকে কালেক্ট করা হয়েছে, এগুলা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্সগুলো এখানে হচ্ছে মানে এক্সামিনেশন করা হয়। ব্যালিস্টিক্স অ্যান্ড এক্সপ্লোসিভ সেকশন, এখানে ফায়ার আর্মস, মিজেলস, গান পাউডার, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সেকশন, অবশ্যই ফিঙ্গারপ্রিন্টস নিয়ে কাজ করা হবে, সেটা হোক লেটেন্ট ফিঙ্গার্স অথবা যেগুলা ভিজিবল ফিঙ্গারপ্রিন্টস হইতে পারে। পলিগ্রাফি সেকশন, এটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট, যেটা আমরা জানি যে পলিগ্রাফি হচ্ছে একটা লাই ডিটেক্টিং টেস্টের প্রসিডিউর। সো এটা নিয়ে কাজ করে যারা, তার এই পলিগ্রাফি সেকশন। ডকুমেন্ট অ্যানালাইসিস সেকশন হচ্ছে হ্যান্ড রাইটিং, টাইপ রাইটিং, এগুলো নিয়ে কাজ করে। ফটোগ্রাফি সেকশন, ফটোগ্রাফিক ইভিডেন্স কীভাবে কী করা যায় এগুলো নিয়ে কাজ করে। মোবাইল এভিডেন্স কালেকশন ইউনিট আর একটা সেকশন কিন্তু আছে, যেটা ভেহিকল, তারপরে প্রিজারভেটিভ অ্যান্ড আদার রিকোয়ার্ড ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে কিন্তু কাজ করে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এটার ফাংশনটা আমাদের একটু জানা লাগবে। এটার প্রথম কাজ হচ্ছে এক্সামিন, কম্পেয়ার অ্যান্ড ইভ্যালুয়েট ফিজিক্যাল এভিডেন্স, যেগুলা সাসপেক্ট যে থাকবে তার সাথে যে ভিকটিম অর সিন অফ ক্রাইম একে কানেক্ট করবে, অর্থাৎ সাসপেক্টের সাথে আইদার ভিকটিম অথবা সিন অফ ক্রাইমকে কানেক্ট করবে। পুলিশ ইনভেস্টিগেটর যে থাকবে তার কাজে সহযোগিতা করে কিন্তু আমাদের এই সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ যে কোনো একটা সাসপিশন জাগছে এবং সেই সাসপিশনটা থেকে সেটাকে আইদার একজন পার্সনের উপর যদি সাসপিশন জাগে তাকে আইদার গিলটি অথবা ইনোসেন্ট প্রুফ করতে কিন্তু খুবই সাহায্য করে। ইনোসেন্ট যে, তাকে প্রোটেক্ট করতে সাহায্য করে, কারণ আমি একজন ইনোসেন্ট পার্সনকে যদি গিলটি বানাই দেই তাহলে তো হবে না, তাহলে কিন্তু সেটা একটা ইনজাস্টিস হয়ে যায়। তো এই ইনজাস্টিসটাকে লফুল রূপ দিতে, লফুল একটা ইনভেস্টিগেশনের রূপ দিতে কিন্তু আমাদের এই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি হেল্প করে। এবং কোনো প্রকার বায়াস যাতে না হয়, প্রিজুডিস যাতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ফ্যাক্টস ডিটারমাইন করতে হেল্প করে। এবং পুলিশ ইনভেস্টিগেটর, তারপরে ফরেনসিক স্পেশালিস্ট, এদেরকে কিন্তু ট্রেনিং দিতে আমাদের এই সায়েন্স ল্যাবরেটরি বা ফরেনসিক সায়েন্স হেল্প করে। যেমন ফিজিক্যাল এভিডেন্সের মধ্যে কি কি কাউন্ট হবে, তারপরে ফিজিক্যাল এভিডেন্স কীভাবে পাওয়া যাইতে পারে, কালেক্ট করা যাইতে পারে, প্রিজার্ভ করা যাইতে পারে এবং কীভাবে ল্যাবরেটরিতে এগুলো ডেলিভার করতে হবে, কোনভাবে, সেগুলো কিন্তু পুলিশ ইনভেস্টিগেটরকে
টিচিং বা ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো শেখানো তাদের কাজ। এই পর্যায়ে আমাদের জানতে হবে যে এই যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস থাকে যেগুলো ফ্রিকোয়েন্টলি হ্যান্ডেল করা হয়, যেমন নাইফস, ব্লান্ট ভ্যারিয়াস ইনস্ট্রুমেন্টস, ব্লাড, তারপরে সেমিনাল স্টেইনস, ব্লাড এবং সেমিনাল স্টেইনস, কেমিক্যাল ভ্যারিয়াস সাবস্ট্যান্সেস, পয়জনস, ফিঙ্গারপ্রিন্টস, ফুটপ্রিন্টস, হেয়ার, ফাইবার্স, ফায়ার আর্ম, বুলেটস, কার্ট্রেজ কেজ, তারপরে টুল অ্যান্ড টুল মার্কস, ব্রোকেন গ্লাস, পেইন্ট চিপস, অয়েল অ্যান্ড গ্রিস, পেট্রোলিয়াম প্রোডাক্ট, সয়েলস, ক্লোদিং, পিস অফ পেপার, তারপরে সিগারেটস, স্টাম্প, ম্যাচেস, ডকুমেন্টস অ্যান্ড ফ্র্যাগমেন্টস অফ ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস, গ্লাস, উড, পেইন্ট, ডাস্ট অ্যান্ড ডার্ট, ভেজিটেবল ম্যাটেরিয়াল, স্ট্রিংস, রোপস, টায়ার মার্কস, স্পিচ, ফটোগ্রাফি। সো এরকম ভ্যারিয়াস ম্যাটেরিয়ালস নিয়ে এখানে কাজ করা হয়। এগুলোর নাম আমরা একটু মনে রাখার ট্রাই করব, এবং মাঝে মধ্যে এরকম হতে পারে যে ল্যাবরেটরি যে টেকনিশিয়ানস আছে, ফরেন্সিক ল্যাবরেটরি টেকনিশিয়ানস, তাকে কিন্তু যেই ক্রাইমের সিন আছে সেখানে ভিজিট করতে ডাকা হয়, যাতে সে ট্রেস এভিডেন্সগুলো আনডিস্টার্বড অবস্থায় কালেক্ট করতে পারে। এখন আমরা চলে যাব লাই ডিটেকশন প্রসিডিউরে। এই মেথডসগুলো কি আছে, ফার্স্ট এটা জানবো, পলিগ্রাফ, সেকেন্ড নার্কো অ্যানালাইসিস, থার্ডলি ব্রেইন ম্যাপিং যাকে আমরা ব্রেইন ফিঙ্গার প্রিন্টিংও বলে থাকি, হিপনোসিস, ভয়েস স্ট্রেস টেস্ট, তারপরে আমরা আরও বলতে পারি যে ওয়ার্ড অ্যাসোসিয়েশন। এইগুলোর মধ্যে পলিগ্রাফ, নার্কো অ্যানালাইসিস আর ব্রেইন ফিঙ্গার প্রিন্টিং, এই তিনটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। এখন সেগুলাই কিন্তু জানার আমরা ট্রাই করব। শুরুতেই আসা যাক নার্কো অ্যানালাইসিস। নার্কো অ্যানালাইসিসের আরেক নাম নার্কোসিনথেসিস। এটা গ্রিক ওয়ার্ড নার্কো থেকে মেইনলি আসছে, সেটা মানে অ্যানাস্থেশিয়া। হ্যাঁ, সো এখানে আমরা বুঝতেই পারতেছি অজ্ঞান করা রিলেটেড কিছু একটা হবে। তো নার্কো অ্যানালাইসিস একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে ট্রুথ সেরাম ইনজেক্ট করা হয়। ট্রুথ সেরাম বলতে কিছু আমরা বুঝতেই পারতেছি যে কিছু সাবস্ট্যান্স ভিতরে ইনজেক্ট করা হবে, যার মাধ্যমে পার্সনটাকে ইন্ট্রোগেট করার সময় যাতে সে সত্য কথা বলে। সো এই সেন্সে তার বডিতে কিছু জিনিস ইনজেক্ট করা হয়। তো নার্কো অ্যানালাইসিসের ক্ষেত্রে সর্বপ্রথম যে ড্রাগটি ইউজ করা হয়েছিল সেটা স্কোপোলামাইন। দেখা গেছে যে এই স্কোপোলামাইন যদি লোয়ার ডোসে দেওয়া হইতো 1902 সালের দিকে, তাহলে এটা ড্রাউসিনেস, অ্যামনেশিয়া মানে অজ্ঞান ভাব, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতো, ট্রেন্স লাইক সিচুয়েশন আমরা বলতে পারি। ডক্টর রবার্ট হাউস তিনি লক্ষ্য করে যে ওমেনরা যখন টুইলাইট স্লিপে থাকে, অর্থাৎ হালকা হালকা ঘুম, তখন তাদেরকে যদি কোনো কোশ্চেন করা হইতো তাহলে তারা কিন্তু সত্য কথা আনসার করে দিত, বা অ্যাপারেন্টলি ট্রু কথাবার্তা বইলে দিত। তো এটা থেকে তার মাথায় একটা আইডিয়া আছে যে যেহেতু টুইলাইট স্লিপের মধ্যে বা হালকা পাতলা ঘুমের মধ্যে সত্য কথা বলে দিতেছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা যে পার্সনটাকে একটু ঘুমের ঘরে নিয়ে বা একটু ড্রাউসি করে অ্যামনেশিয়া ঘটানোর ট্রাই করে আমি তাকে সত্য বলার ট্রাই করবো। সেইভাবেই মিললে এই ধারণাটা আসে, এবং সে প্রিজনার্সদের এই বিষয়গুলো অ্যাপ্লাই করে। যে সকল মেথডস ইউজ করা হয়, যেমন স্কোপোলামাইন হাইড্রোবোমাইড বা সোডিয়াম অ্যামাইটাল বা সোডিয়াম পেন্টোথাল, এগুলোকে ট্রুথ সেরামও বলা হয়। সোডিয়াম পেন্টোথালের 2.5 থেকে 5% সলিউশন, এই সকল বিষয়গুলো কিন্তু ইনজেক্ট করা হয়, শান্ত আইভি বা ইন্টারভেনাস ভাবে ইনজেক্ট করা হয়। আচ্ছা, সো এরকম বিভিন্ন সাবস্ট্যান্স যখন ইউজ করা হয় তখন পার্সনটা ট্রেন্স লাইক স্টেটে চলে যায়, বা ওই প্রিজনারটা ট্রেন্স লাইক বা একটু অজ্ঞান টাইপের স্টেটে চলে যায়। ক্রিয়েটিভ থিঙ্কিং বা প্ল্যানিং, কোগনিটিভ রিফ্লেক্স, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইনহেবিট হয়, ফলে সে কমপ্লেক্স থট ক্যারি আউট করতে পারে না। এই যে বিষয়টা যে সে তাকে যখন কোশ্চেন করা হবে, সে কি ট্রুলি আনসার দিবে নাকি মিথ্যা বলবে, তার যে কমপ্লেক্স চিন্তা ভাবনা সেগুলা ইনহ্যাবিটেড হয়, এবং এটা যখন ইনহ্যাবিটেড হয় তখন কিন্তু সে সত্য কথাই বলবে ইউজুয়াল। তো আমরা যদি স্টেজের কথা বলি যে নার্কো অ্যানালাইসিসে কী স্টেজ আছে, তাহলে ফার্স্টে অ্যানালজেসিয়া, শুরুতেই অ্যানালজেসিক একটা স্টেজ আসে। তারপরে এক্সাইটমেন্ট স্টেজ আছে, এক্সাইটমেন্ট স্টেজ বা আমরা বলতে পারি এটাকে ট্রেন্স স্টেজ, যে পার্সনটা অজ্ঞানভাবে চলে যায়। এরপর হিপনোটিক স্টেট, অর্থাৎ স্লারিং অফ স্পিচ হয়, পার্সনটা কথা বাধা অবস্থায় আসে।
এবং এর পরে যদি আরও দেওয়া হয়, তাকে আরও বেশি ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু সার্জিক্যাল অ্যানেস্থেশিয়ার সমপর্যায় হবে, কিন্তু ওভারডোসে দিলে কিন্তু ডেথ হয়ে যাবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মেইনলি এই যে হিপনোটিক স্টেট বা এক্সাইটমেন্ট স্টেট বা ট্রেন্স স্টেট, এই স্টেটেই তাকে কিন্তু মেইনলি এই লাই ডিটেকশনের বিষয়টা সম্পাদন করা হয়। এবং নার্কো অ্যানালিসিস প্রসেসটা কন্ডাক্ট করতে যে টিম থাকবে, সেই টিমের মধ্যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে, সাইকেট্রিস্ট থাকবে, তারপর হচ্ছে ফরেন্সিক সাইকোলজিস্ট থাকবে, অডিও ভিডিওগ্রাফার থাকবে এবং সাপোর্টিং নার্স স্টাফরা কিন্তু থাকবে। এবং এই নার্কো অ্যানালিসিস প্রসেসটা কন্ডাক্ট করার আগে পার্সনের পারমিশন বা কনসেন্ট নিয়ে নেওয়া উচিত। পাশাপাশি যদি এমন হয় যে পার্সনটাকে আরও বেশি ভেরিফাই করা পর্যন্ত, তাহলে পলিগ্রাফ ব্রেইন ম্যাপিং টেস্টের মাধ্যমে পরবর্তীতে আবার তাকে ভেরিফাই করা যাইতে পারে। তো নার্কো অ্যানালাইসিস প্রসেসে বেশ কিছু ঝামেলা আছে, যেমন এটা কিন্তু পার্সনটা ক্লিয়ার কনশাস অবস্থায় কথা বলতেছে না, এবং এখানে কিন্তু পার্সনটার সাথে অ্যাবিউসের যে বিষয়টা, সেই বিষয়টা হইতে পারে। ওভারঅল কথা, এটার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এবং এটাকে বিভিন্ন দেশে বানও করা হয়েছে, বিভিন্ন দেশে এটা করা হয় না। এখন আমরা যদি পলিগ্রাফ এর কথা বলি, পলিগ্রাফ অ্যাকচুয়ালি কী করা হয়? পলিগ্রাফে মেইনলি পার্সনের মানে ভয়, পার্সনটা কি ভয়ে আছে কিনা, পার্সনটার হার্টবিট বেড়ে গেছে কিনা, তার রেসপিরেশন কেমন আছে, ব্লাড প্রেশার কেমন আছে, পার্সনটা ঘামতেছে কিনা, এই যে অটোনমিক বিভিন্ন অ্যারাউজাল, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সে কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে, এগুলা ডিটেক্ট করার ট্রাই করা হয়। সো যদি সে সত্য বলে তাহলে আসলে এই বিষয়গুলা হবে না, তার সাথে অটোনমিক অ্যারাউজালগুলা হবে না। সো এই জিনিসটার উপর ভিত্তি করে বা এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে মেনলি এই পলিগ্রাফ টেস্টটা করা হয়। তো এক্ষেত্রে কি করা হয়, পলিগ্রাফ এক্সামিনেশনের সময় সেভারাল ইনস্ট্রুমেন্টস ওই পার্সনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। তার ব্লাড প্রেশার বা হচ্ছে বিভিন্ন ফিজিওলজিক্যাল রেসপন্স দেখার জন্য মেনলি ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেটরি রেট, পার্সপিরেশন দেখা হচ্ছে স্কিন কন্ডাক্টিভিটির জন্য, এবং এগুলা সেট করে তার বডির সাথে তাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো কোশ্চেন এর মধ্যে রিলেভেন্ট কোশ্চেন থাকবে, তারপরে ইরিলেভেন্ট কোশ্চেন থাকবে, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে। তার মধ্যে যে রিলেভেন্ট কোশ্চেন আছে সেই জায়গায় কালপ্রিট ইউজুয়ালি ইভোক হবে, এবং ইভোক হয়ে তার যে এই যে রেসপন্সগুলা বা এই যে বিভিন্ন জিনিস আমরা মেজার করতেছি, এগুলাতে বিভিন্ন অ্যাবনর্মালিটি কিন্তু দেখা যাবে। পলিগ্রাফি যে টেস্টটা, এটা কিন্তু বেশ কিছু ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন পার্সনটা কিন্তু ট্রেইনড হইতে পারে এই টেস্টটাকে বিট করতে, যেমন যারা ইয়োগা করে বা মেডিটেশন করে, ব্রিদিং টেকনিকে বিভিন্ন ট্রেনিং নেয়, তারা কিন্তু আসলে তাকে কোশ্চেন করা সত্ত্বেও সে কিন্তু নার্ভাস হবে না, সে অ্যাবনর্মাল মানে এই সকল রেসপন্স শো করবে না। বা যে খুবই হ্যাবিচুয়াল লায়ার, যে সবসময় মিথ্যা কথা বলে, এগুলোতে মানে অভ্যস্ত সে সকল পার্সনরা, বা দেখা গেছে যে অ্যাংজাইটি পেশেন্ট যারা, এরা মানে ওভারঅল কথা এদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুবই কনফিউজিং হয়ে যায়, ফলে এটা হচ্ছে আমরা ড্রব্যাক বলতে পারি। এখন আমরা পরবর্তী যে বিষয়টা ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং, এটা নিয়ে জানবো। এটা একটা এক্সেপশনাল বা একটু আলাদা টাইপের জিনিস। এখানে মেইনলি কগনিটিভ ফাংশনস অফ দ্য ব্রেইন, এটার উপর বেস করে করা হয়। ব্রেইনে যে সকল এভিডেন্স স্টোরড আছে সেগুলো ডিটেক্ট করা হয়। অর্থাৎ একটা ঘটনা ঘটছে, পার্সনটা যদি মিথ্যা কথা বলে যে সে সম্পর্কে সে কিছু জানে না, বা সে সত্যটা জানে না, বা এই কথাটা সম্পর্কে সে অবগত না, বা এই জিনিসটা সম্পর্কে সে অবগত না, কিন্তু সে যে ওই বিষয়টা সম্পর্কে অবগত, এই সম্পর্কে তার ব্রেইনে কিছু আছে, এই জিনিসটা ডিটেক্ট করতে মেইনলি ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং ইউজ করা হয়। অর্থাৎ তার ব্রেইনে এই বিষয়গুলো স্টোর আছে কি নাই এই জিনিসটা। তো এই ক্ষেত্রে প্রসিডিউরটা কি, একজন পার্সনের মাথায় একটা হেড ব্যান্ড বাঁধা হয় যেটাতে সেন্সরস থাকে। তো এটা বেঁধে তাকে একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসাই দেওয়া হয়, যেখানে মানে ওই ক্রাইম রিলেটেড বিভিন্ন ওয়ার্ডস অথবা পিকচার্স অথবা বিভিন্ন ভিডিওস দেখানো হয়। রিলেটেড ভিডিওস দেখানো হইতে পারে, ইরিলেভেন্ট কিছু দেখানো হইতে পারে, বা অ্যাসোসিয়েটেড কিছু দেখানো হইতে পারে। ওভারঅল কথা, এগুলো যখন দেখানো হয় তখন মেইনলি ওই যে তার মাথায় একটা ব্যান্ড ছিল সেন্সর সহ, এটার মাধ্যমে তার ইলেকট্রিক্যাল ব্রেইন রেসপন্স দেখা হয়, মেজার করা হয়। যদি ওরকম কিছু তার মাথায় স্টোর থাকে তাহলে তার থেকে একটা ওয়েভ বের হয়, ঠিক আছে? ওই ব্রেইন থেকে একটা ওয়েভ বের হয়, যে ওয়েভটাকে আমরা বলি হচ্ছে একটা স্পেসিফিক ওয়েভ, যেটাকে আমরা মার বলতে পারি, মেমোরি অ্যান্ড ইনকোডিং রিলেটেড
মাল্টি ফ্যাসেটেড ইলেকট্রো এনএনকেফালোগ্রাফিক রেসপন্স বা মারমার। তো এটা হচ্ছে ইমিটেড হবে তার ব্রেইন থেকে যদি সে কালপ্রিট হয়। আর ইনোসেন্টের থেকে হচ্ছে এই মারমারটা বা এই যে মানে ইমিশনটা এটা হবে না। তো আলটিমেটলি প্রসিডিউরটা যদি আমি আরেকবার বলি, যে তাকে পিকচার অথবা ওয়ার্ডস এগুলো দেখানো হয় কম্পিউটার স্ক্রিনে, তার মাথায় একটা ব্যান্ড বেঁধে, তারপরে তার মাথায় হচ্ছে একটা ব্রেইন ওয়েভ জেনারেট হবে P300 আমরা যেটাকে বলি, যেহেতু এটা ওই যে পিকচার বা ওয়ার্ডস এগুলো তার ব্রেনের নিউরনকে ট্রিগার করবে, ফলে ব্রেইন ওয়েভ P300 হচ্ছে জেনারেট হবে এবং এর ফলে কি ওই মারমারটা ইমিটেড হবে। আর এর ফলে আমরা কি করতে পারবো, আমরা EEG অ্যাম্প্লিফায়ার সহযোগিতায় আলটিমেটলি জানতে পারবো যে তার মাথায় ইনফরমেশনটা কি প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট ব্রেইনে। হ্যাঁ, এই জিনিসটার মাধ্যমে আমরা আলটিমেটলি কিন্তু ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিংয়ের বিষয়টা রান করি। এখানে কিন্তু অনলি মেমোরি টেস্ট করা হয়। তার যদি কোনো নিউরোলজিক্যাল ইলনেস থাকে, ডিমেনশিয়া বা ব্রেইন ইনফেকশন বা সাবস্টেন্স মিসইউজ বা OCD বা বিভিন্ন ধরনের মেন্টাল ইলনেস যদি থাকে, এইগুলো কিন্তু ডিটেক্ট করা বা এইগুলো সম্পর্কে বিভিন্ন আইডিয়া পাওয়া পসিবল না। এটা শুধু মেমোরিকে টেস্ট করে। ব্রেইন ফিঙ্গারপ্রিন্টের স্টেজগুলোকে 4টা পয়েন্টে বলতে পারি, যে ফার্স্টে ক্রাইম সিন ইভিডেন্স কালেকশন, তারপরে ব্রেইন ইভিডেন্স কালেকশন, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস এবং সিগন্যাল ডিকোডিং করার মাধ্যমে আলটিমেটলি সায়েন্টিফিক রেজাল্টটা, যে ইনফরমেশন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। আমরা এই BFP বা ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিংয়ের অ্যাডভান্টেজগুলো যদি বলতে চাই, এটা অ্যাকিউজকে কুইকলি এবং সায়েন্টিফিক্যালি আইডেন্টিফাই করে, এটার অ্যাকুরেসি 100%, ইনোসেন্টকে এটা এক্সক্লুড করবে, অর্থাৎ ইনোসেন্টরা কখনো মানে কালপ্রিট হিসেবে স্বীকৃত হবে না। এটা ইমিডিয়েট রেজাল্ট দেয়, যেহেতু খুব দ্রুতই আসলে রেজাল্টটা পাওয়া পসিবল। আর হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন এক্ষেত্রে হয় না, মানে যেগুলো নাইকো অ্যানালাইসিস বা পলিগ্রাফিতে হওয়া পসিবল ছিল।